This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। শুরু করছি বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টরের আরো একটা নতুন পর্ব। আজকে থাম্বনেল বা আমাদের কভার ফটো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা একটা তুল্যমূল্য বিচার করতে চাইছি। দেখুন, পেহেলগাঁওতে জঙ্গিদের নৃশংস হত্যালীলার পর ভারত যেভাবে পাকিস্তানকে জবাব দিতে শুরু করেছিল, তাতে পশ্চিমবঙ্গ সহ পুরো দেশটাই হয়তো গেরুয়া চাদরে মুড়ে যেতে পারত। আরো অন্তত 25 বছর দিল্লির আসন পাকা হয়ে যেত বিজেপির। কিন্তু হঠাৎ আমেরিকা একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে দেওয়ায় যতটা ছিচিক্ষার হচ্ছে নরেন্দ্র মোদী সহ গোটা বিজেপির, ততটাই আবার প্রাসঙ্গিক হয়ে উঠেছেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। দেশের মানুষ প্রবলভাবে মিস করছেন আজ ইন্দিরা গান্ধীকে। नरेंद्र, युद्ध का एक नियम होता है। युद्ध अधूरे नहीं छोड़े जाते। दुश्मन के घर में घुसकर दुश्मन को मारकर आते हैं। हमारा देश जीत की दहलीज पर खड़ा था और तुम रुक गए। याद है तुमको 1971 का युद्ध? मैं जब प्रधानमंत्री थी तो हमने पाकिस्तान को 2 टुकड़ों में बांट दिया था, लेकिन तुमने जंग अधूरी छोड़ दी। युद्ध अधूरे छोड़ने से फौज और देश का मनोबल टूटता है नरेंद्र। तुम रुक गए नरेंद्र, रुकना नहीं था, झुकना नहीं था। কেন বলছি, কিভাবে বলছি যে সারা দেশ ইন্দিরা গান্ধীকে আজ প্রচন্ড মিস করছে, সেটা আগে বলে নেব। দেশের মানুষের মন বুঝতে হলে আজ আর বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেওয়ার দরকার হয় না, টেলিফোন করারও দরকার হয় না। সোশ্যাল মিডিয়া আজ সাধারণ মানুষের মনের আয়না হয়ে উঠেছে। চোখ রেখেছিলাম সেই আয়নাতেই। বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা বিজেপির অফিসিয়াল এবং আনঅফিসিয়াল পেজগুলোতে নজর রেখেছিলাম তীক্ষ্ণভাবে। বিভিন্ন রাজ্যের বিজেপির ফেসবুক পেজগুলো তন্ন তন্ন করে খুঁজেছি আমরা। আর সেখানেই অপারেশন সিন্দুর নিয়ে বিজেপির পেজে যা পোস্ট দেখেছি তার ট্রান্সলেশন করেছি ইংরেজিতে। তারপর পোস্টের নিচে থাকা প্রতিটি কমেন্ট পড়েছি বেশ খুঁটিয়ে খুঁটিয়ে। চাইলে আপনিও এটা করে দেখতে পারেন, খুব কঠিন কাজ না। তবে সেখানে যেমন মোদী বন্দনা দেখেছি, পাশাপাশি সেনাবাহিনীর প্রশংসাও করতে দেখেছি আমরা দেশের মানুষকে। তবে প্রায় সব পোস্টেই অন্তত অর্ধেক লোকজন টেনে এনেছেন ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ। তার মূল বক্তব্যটা এরকম যে ইন্দিরা গান্ধী 71-এর যুদ্ধে পাকিস্তানকে 2 টুকরো করে দিয়েছিলেন আমেরিকার চোখ রাঙানিকে উপেক্ষা করে। আর আজকের প্রধানমন্ত্রী হাঁটু গেড়ে বসে পড়লেন আমেরিকার পায়ের কাছে। আজও পাকিস্তানকে আরো একবার টুকরো করে দেবার সুযোগ হারিয়েছেন, সুবর্ণ সুযোগ হারিয়েছেন আমাদের ভীরু কাপুরুষ প্রধানমন্ত্রী। এই প্রায় একই রকম বক্তব্য দেখা গিয়েছে নিউজ চ্যানেল বা পোর্টালগুলোর কমেন্ট সেকশনে। দেশের মানুষের ভাবাবেগ ভেঙেছেন মোদী, সেনার মনোবল ভেঙেছেন মোদী, আমেরিকায় আদানির গ্রেফতারি এড়াতে বা গ্রেফতারি থেকে বাঁচাতে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে নতজানু হয়ে দেশের নাক কেটেছেন মোদী। এইরকম বহু মন্তব্য, অসংখ্য মন্তব্য সেখানে। প্রকৃত অর্থেই লৌহ মানবী ছিলেন ইন্দিরা গান্ধী, যার দুঃসাহস দেখে আমেরিকাও কিন্তু পিঠ টান দিয়ে পালিয়েছিল। 71-এ ভারতের কাছে হয়তো রাফায়েল ছিল না, অত্যাধুনিক ড্রোন, অ্যান্টি মিসাইল ডিভাইস বা পরমাণু বোমাও ছিল না। যেটা ছিল সেটা হলো এক আকাশ সাহস। আর এই সাহস আসে সততা থেকে। আপনি যদি অসৎ হয়ে থাকেন, যতই লোককে 56 ইঞ্চি ছাতের গপ্প শোনান, কারুর না কারুর ভয়ে আপনাকে কেঁচো হয়ে থাকতেই হবে, সেদিকে থাকতে হবে। মোদিও আমেরিকার ভয়ে কেঁচো হয়ে গিয়েছেন তার বন্ধু, তার বিশেষ বন্ধু, কেউ কেউ বলে পার্টনার, আদানিকে বাঁচাতে। আদানিকে বাঁচাতে গিয়ে 140 কোটি ভারতবাসীকে বিড়ম্বনার মধ্যে ফেলেছেন আমাদের প্রধানমন্ত্রীজি। এটা আলবাত বলতেই হবে যে ইন্দিরা গান্ধীর এমার্জেন্সি লাগু করা তার জীবনের
সবচেয়ে বড় ভুল পদক্ষেপ ছিল। কিন্তু তার শাসনকালে পাকিস্তানি জঙ্গি হোক বা খালিস্তানি জঙ্গি কেউই কিন্তু এতটা মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি। কোনো জঙ্গি 100 কিলোমিটার রাস্তা উজিয়ে এসে এদেশের নিরীহ নিরস্ত্র মানুষকে ধর্ম জিজ্ঞাসা করে করে খুন করে আবার ড্যাং ড্যাং করে ফিরেও যেতে পারেনি। 40 জন সেনাকে খুন করতে 300 কিলো আরডিএক্স নিয়ে দিনের পর দিন কাশ্মীরে কোনো স্করপিও গাড়ি ঘুরে বেড়াতে পারেনি। মোদির সময় পেরেছে বা পারছে। আর মোদিও ট্রাম্পের পোষা টমি হয়ে কুই কুই করে লেজ নেড়ে চলেছে। তাতে কি লাভ হচ্ছে? আমেরিকা অবৈধ অনুপ্রবেশকারী বলে ভারতীয়দের জন্তুর মতন শিকল পরিয়ে এদেশে ফিরিয়ে দিচ্ছে, ভারতীয় পণ্যের ওপর ট্যাক্স বাড়াচ্ছে, আইফোনকে ভারত ছাড়বার জন্য থ্রেট দিচ্ছে। তবুও মোদিজি রাগ কাটতে কোথাও বেরোতে পারলেন না, লুকিয়ে রইলেন ঘরের মধ্যে। আর বিরোধী দলের লোকজন আর নিজের কিছু সাংসদকে দিয়ে দেশের মুখ রক্ষা করতে হচ্ছে বিদেশের মাটিতে। এতটা নপুংসক রাষ্ট্রনায়ক আছে কোনো দেশে? তিনি এতটাই ভীরু, মণিপুরে গিয়ে সেখানকার মা বোনেদের গিয়ে বলতে পারলেন না যে এরপর থেকে আপনাদের নগ্ন করে রাস্তায় দৌড় করিয়ে ধর্ষণ করবে যারা, তাদের প্রত্যেকের পিঠের চামড়া আমি তুলে নেব। বলতে পারেননি। পুলওয়ামায় সেনারা যখন খুন হচ্ছেন তিনি তখন ব্যস্ত একটি টিভি চ্যানেলের শুটিং এর কাজে। পেহেলগাঁওতে যখন দেশবাসী খুন হচ্ছেন তখন তিনি বিদেশ থেকে ফিরে সোজা বিহারে চলে গেলেন, পেহেলগাঁওতে না গিয়ে। কারণ এবছর বিহারে ভোট, তাই নীতিশ কুমারকে পাশে বসিয়ে খোশ গল্প করতে করতে ভোটের প্রচার সারলেন। সামনের বছর গোড়াতে আবার বাংলায় ভোট, তাই তিনি আসছেন বাংলায়। অথচ হাতরাস উন্নাওতে যাবার সময় তিনি পাননি। সময় পাননি কৃষকদের কাছে সিংহু সীমান্তে গিয়ে তাদের সাথে কথা বলারও। অর্থ যাদের আছে উনি শুধু তাদের কাছেই যান, সে ফিল্ম স্টার হোক বা আম্বানির ছেলের বিয়ে, যেখানেই হোক পয়সাওয়ালা লোকেদের কাছে তিনি আছেন। এমন একজনও প্রধানমন্ত্রী দেখেছেন যিনি 11 বছরে একবারও দেশের সাংবাদিকদের মুখোমুখি হতে ভয় পেয়েছেন? এর পরেও নাকি তিনি যশস্বী, এর পরেও নাকি তিনি বিশ্বগুরু, আরো কত কি। সব বলবো একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের শান্ত সম্প্রচার। দেখুন, আমাদের দেশ নাকি জাপানকে পার করে 4র্থ অর্থনীতির দেশ হয়ে গিয়েছে। এই অঙ্কটা কি? আমাদের দেশ জাপানকেও পার করে গেছে, তার মানে জাপানিদের থেকে আমরা বেশি সচ্ছল, আমরা সৌদি আরবের লোকের থেকে বেশি সচ্ছল, কুয়েত, ওমান এসব দেশের থেকে বেশি সচ্ছল। সবটা আলোচনা করব আমরা আগামীকাল রাত্রে। আর কাল সকালবেলা আসছেন প্রসূনদা তার বিখ্যাত প্রসূনের পাঞ্চ নিয়ে। যাকে আমরা যে কথায় ছিলাম, আমরা ইন্দিরা গান্ধীর কথা বলছিলাম। আরো একজনের কথা এই প্রসঙ্গে উঠে এসেছে, তিনি হলেন আর এক প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানকে কিভাবে নাস্তানাবুদ করতে হয় সেবার তিনিও দেখিয়েছিলেন, মানে এমন ভাবে যে পাকিস্তান হতচকিত হয়ে গিয়েছিল। সেবারও কিন্তু আমেরিকা এসেছিল পাকিস্তানের হয়ে দালালি করতে। আমেরিকার ধমকিকে তিনিও পাত্তা দেননি। আমেরিকা যখন পাকিস্তানের পরমাণু অস্ত্রের কথা বলে ভারতকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, অটল বিহারী বাজপেয়ী সদম্ভে বলেছিলেন, বলুন পাকিস্তানকে একটা পরমাণু বোম ফেলতে, খুব বেশি হলে কি হবে, ভারতে একটা শহর নিশ্চিহ্ন হয়ে যাবে। তবে কথা দিচ্ছি পরদিন পৃথিবীর মানচিত্রে পাকিস্তান বলে আর কোনো দেশই থাকবে না। ভয় পেয়ে গিয়েছিল আমেরিকা। আর এটাকেই বলে 56 ইঞ্চির ছাতি। ইন্দিরা গান্ধী কিংবা অটল বিহারী বাজপেয়ীকে কখনো সেনার পোশাক পরে বিজ্ঞাপন দিতে হয়নি। আর পাকিস্তান বরাবরই জঙ্গি পাঠিয়ে চোরাগোপ্তাভাবে আক্রমণ চালিয়েছে এদেশে। মুম্বাইতে হোক বা সংসদ ভবনে, পুলওয়ামায় হোক বা পেহেলগাঁওতে,
বারবার উচিত শিক্ষা দেবার পরেও পাকিস্তান বদলায়নি এতটুকু, ভবিষ্যতেও বদলাবে না, দেখে নেবেন, ভবিষ্যতেও বদলাবে না। ভারতের সেনাবাহিনীর সাম্প্রতিকতম যে পরাক্রম, তাতে খানিকটা দমে গিয়েছে পাকিস্তান ঠিকই, কিন্তু কুত্তার লেজ যেমন সোজা হয় না, পাকিস্তানও ভারতে উগ্রপন্থী পাঠিয়ে এদেশের জওয়ান, এদেশের সাধারণ মানুষকে খুন করা বন্ধ করবে না, করবে না, করবে না। ওদের বুকের সবচেয়ে বড় ক্ষতটার নাম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশকে স্বাধীনতা পাইয়ে দিয়ে ইন্দিরা গান্ধী পাকিস্তানের বুকে চিরস্থায়ী একটা ক্ষত করে দিয়ে গিয়েছেন। সেই ক্ষতর জ্বালা মেটাতে পাকিস্তান বারবার কাপুরুষের মতন, একদম কাপুরুষের মতন জঙ্গিদেরকে সামনে রেখে ছায়াযুদ্ধ চালিয়ে যাবে। আর যতই আমাদের মোদি টমি হয়ে ট্রাম্পের পায়ের কাছে বসে লেজ নাড়ুক, আবার এই রকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে জেনে রাখুন, আমেরিকা ফের একবার পাকিস্তানের পাশেই দাঁড়াবে। অতীতে এই উদাহরণ আমরা বারবার দেখেছি, এবারেও দেখলাম। তাই আমেরিকার চোখে চোখ রেখে কথা বলার মতন আরো একটা ইন্দিরা গান্ধী, আরো একটা অটল বিহারী বাজপেয়ীর মতন রাষ্ট্রনায়ক চাইছে দেশ। আপনি কি চাইছেন কমেন্ট করে লিখে জানান। আজ এই পর্যন্ত। আগামীকাল সকালে 9টায় প্রসূন গুপ্ত আসছেন তার প্রসূনের পাঞ্চ নিয়ে, আর আমি আগামীকাল রাত্রে আপনাদের সাথে থাকব। বিভিন্ন অর্থনৈতিক বিষয় নিয়ে আমরা ওপেন ফোরাম করব, আপনাদের মতামত নেব। ভারত নাকি চতুর্থ অর্থনীতির দেশ হয়েছে, এই ঢপের কীর্তন আর কতদিন চলবে, সেই নিয়ে আপনাদেরও মতামত নেব। আমরা একদম বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দেব সহজ সরল ভাষায় যে ভারতের এই চতুর্থ অর্থনীতির দেশ হওয়ার গল্প এটা ঢপের কীর্তন ছাড়া আর কিচ্ছু না। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। সকালবেলা আসছেন প্রসূন গুপ্ত, আর বিকেলবেলা আগামীকাল বিকেল 5টায় প্রবীর প্লাস অনুষ্ঠানে আমি তো থাকবই। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।